আজকের এই আলোচনায় আমরা ডুব দেব একটা ছোট কিন্তু খুব গভীর মনস্তাত্ত্বিক গল্পে, নাম নীরবতার ভিতরে। আর এই গল্পটাকে আমরা বুঝার চেষ্টা করব একটা চিরন্তন বিশ্বজনীন কাঠামোর মধ্যে ফেলে, যেটা আমাদের সবার চেনা। দেখুন, গল্পটা শুরুই হচ্ছে কি সাংঘাতিক একটা দমবন্ধ করা একাকী পরিবেশ দিয়ে। গল্পের মূল চরিত্র ঈশিতা, তার ঘরে একদম একা। এই শুরুর লাইনগুলোই যেন আমাদের গল্পের থমথমে মেজাজটা ধরিয়ে দেয় আর পরিচয় করিয়ে দেয় ঈশিতার নিঃসঙ্গতার সাথে। আচ্ছা, এই গল্পটা বিশ্লেষণ করার জন্য আমাদের চাবিকাঠি হলো জোসেফ ক্যাম্পেলের মোনোমিস থিওরি, বা যেটা হিরোজ জার্নি নামে বেশি পরিচিত। এটা একটা ইউনিভার্সাল প্যাটার্ন যা পৃথিবীর প্রায় সমস্ত পৌরাণিক কাহিনীতে খুঁজে পাওয়া যায়। ক্যাম্পেল আসলে বলতে চেয়েছেন সব হিরোর গল্পই তার গভীরে গেলে আসলে একটাই গল্প। তো এই আলোচনায় আমরা দেখব কিভাবে ঈশিতার এই ভেতরের লড়াইয়ের গল্পটাকে হিরোজ জার্নির বিশাল ক্যানভাসে ফেলা যায়। চলুন এক এক করে ঈশিতার এই মানসিক অভিযানের সঙ্গী হওয়া যাক। তাহলে শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে। গল্পের যে সেটিং, মানে ঈশিতার ঘরটা, ওটা কিন্তু শুধু একটা ঘর নয়, ওটা আসলে ওর মানসিক অবস্থার একটা প্রতীক, ওর সাধারণ পৃথিবী বা অর্ডিনারি ওয়ার্ল্ড। এখানে একটা জিনিস বুঝতে হবে, ঈশিতা যে একা তার ঘরে বসে আছে সেই কিন্তু তার নিজের গল্পের নায়ক। সে এমন একটা জার্নির সামনে দাঁড়িয়ে যেটা কোনো বাইরের জগতে নয়, বরং তার নিজেরই মনের গভীরে হতে চলেছে। এবার আমরা চলে আসছি জার্নির পরের ধাপে। হিরোজ জার্নির একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো যখন নায়কের সাধারণ চেনা জগৎটা একটা কল টু অ্যাডভেঞ্চার বা অভিযানের ডাকে ভেঙে চুরমার হয়ে যায়। ঈশিতার জীবনে সেই ডাকটা আসে খুব অদ্ভুতভাবে, যখন সে তার ডায়েরিতে এমন একটা লাইন লেখে যেটা তার নিজের বলে মনেই হয় না। এটাই প্রথম ইঙ্গিত তার ভেতরের জগতে অন্য কিছুর অস্তিত্বের। এটাই তার অভিযানের প্রথম ডাক। আর এরপর ডায়েরিতে ফুটে ওঠে এই দ্বিতীয় বার্তাটা। এটা যেন একটা সরাসরি চ্যালেঞ্জ, এমন একটা ডাক যা সে আর চাইলেও উপেক্ষা করতে পারবে না। তার শান্ত সাধারণ জগৎটা এবার পুরোপুরি টলে গেছে। এই ছবিটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে এক জায়গায় এনেছে, তাই না? কিভাবে ঈশিতা তার সাধারণ অবস্থা থেকে বেরিয়ে একটা অতিপ্রাকৃত জগতের দোরগোড়ায় এসে দাঁড়ালো। তার যাত্রা শুরু হয়ে গেছে। এবার আমরা জার্নির দ্বিতীয় পর্বে ঢুকছি, যাকে বলে ইনিশিয়েশন। এই পর্বে হিরোকে নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, শত্রুর মুখোমুখি হতে হয়। ঈশিতার ক্ষেত্রে শত্রুটা কে? সে নিজেরই এক অন্য রূপ। গল্পের অন্যতম মুখ্য মুহূর্ত এটা। ক্যাম্পবেল যাকে বলেন থ্রেশহোল্ড গার্ডিয়ান বা দোরগোড়ায় পাহারা দেওয়া ছায়াসত্তা, এখানে দেখা যাচ্ছে সেই ছায়া আর কেউ নয়, আয়নায় ঈশিতারই প্রতিবিম্ব। এখানে আমরা ঈশিতার ভেতরের লড়াইয়ের দুটো দিককে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। ক্যাম্পবেল যে কল্পনাতীত শক্তির কথা বলেন, ঈশিতার ক্ষেত্রে সেটা হলো ওর নিজেরই চেপে রাখা আবেগগুলো, ওর রাগ, হিংসা, ভয়, অর্থাৎ ওর শ্যাডো সেলফ। প্রতিবিম্বের এই কথাগুলোই হলো হিরোজ জার্নির সবচেয়ে কঠিন পরীক্ষা বা সুপ্রিম অর্ডিয়াল। নিজের সম্পর্কে যে সত্যিটা আমরা মানতে চাই না, সেটার মুখোমুখি হওয়াই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? ঈশিতাকে এখন ঠিক সেটাই করতে হচ্ছে। চলুন এবার জার্নির শেষ পর্যায়ে যাওয়া যাক। এই পর্বে হিরো তার অভিযান শেষে একটা পুরস্কার বা এলিক্সার নিয়ে ফেরে, যা তার পৃথিবীকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনে বা আরও ভালো করে তোলে। ঈশিতার এই একটা প্রশ্ন, এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। এটা ওর আত্মসমর্পণের মুহূর্ত, যখন ও ওর ছায়াসত্তার কাছে পথ নির্দেশ চাইছে। তার মানে ও আর প্রতিরোধ করছে না, বরং বোঝার চেষ্টা করছে। লড়াইটা এবার শেষ হতে চলেছে। আর উত্তরটা দেখুন, কত সহজ কিন্তু কি ভীষণ গভীর। এটাই ছিল ওর ফাইনাল ভিক্টরির চাবিকাঠি। যুদ্ধ করে নয়, বরং অ্যাকসেপ্ট করে, মেনে নিয়েই ও জিততে পারত। তাহলে ঈশিতা তার জার্নি থেকে কি অমৃত নিয়ে ফিরল? কোনো জাদুকরী জিনিস নয়, বরং চেতনার এক গভীর উপলব্ধি। ও বুঝতে পারল যে ভালো মন্দ, আলো অন্ধকার, এই সবটা নিয়েই একজন মানুষ সম্পূর্ণ। নিজেকে পুরোপুরি গ্রহণ করাই ছিল ওর আসল পুরস্কার। এই লেখাটা কি দারুণভাবে ওর রূপান্তরটাকে ফুটিয়ে তুলেছে। এই নতুন জ্ঞানটা যে ওর নিজের মধ্যে নিতে পেরেছে, এটা তারই প্রমাণ। ওর ভেতরের যে তোলপাড় চলছিল সেটা এখন শান্ত।
ওর পৃথিবীটা আবার সুস্থ হয়ে উঠেছে। শেষে এসে আমরা বুঝতে পারি ঈশিতার এই অভিজ্ঞতাটা আসলে একটা বিশ্বজনীন ব্যাপার। পৌরাণিক কাহিনী বা মিথের আসল কাজই তো এটা, তাই না? জীবনের নানা কঠিন সময়ের মধ্যে দিয়ে মানুষকে পথ দেখানো। ক্যাম্বেলের এই কথাগুলোই যেন সব কিছুর সারমর্ম। আত্ম আবিষ্কারের এই জার্নিগুলো আমাদের সবার জীবনে বারবার ফিরে আসে, আর প্রতিবারই প্রশ্নটা একটাই থাকে, আমরা কি সেইটাকে সাড়া দেওয়ার সাহস দেখাতে পারবো? আসলে ঈশিতার গল্পটা তো শুধু ঈশিতার নয়, তাই না? এটা আমাদের সবার ভেতরের যাত্রারই একটা প্রতিচ্ছবি। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের সবার সামনেই একটা আয়না তুলে ধরে, আর একটা প্রশ্ন রেখে যায়, আমাদের নিজেদের ভেতরের যুদ্ধগুলো কি, আর আত্ম আবিষ্কারের পথে আমাদের নিজেদের অভিযানটাই বা কোনটা?